হ্যালো বাচ্চো, क्या हाल चाल? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোর প্রতিসরণের লেকচার নাম্বার 3 নিয়ে এসেছি। আজকে আমরা যেগুলো ডিসকাস করব তার মধ্যে আছে সংকট কোণ সম্পর্কে আজকে আমরা জানবো, এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এবং তারপর প্রিজম সম্পর্কে জাস্ট প্রাথমিক কিছু বিষয় আজকে শিখবো। তো চলো শুরু করি। ইয়েস, আই এম সুব্রত সামন্ত এন্ড দিস ইজ ইউর প্যারাস ইউটিউব চ্যানেল এভরিথিং। চলো শুরু করি। প্রথমে হেডিং বানাও, সংকট কোণ। সংকট কোণ আমি কাকে বলবো? আমরা প্রতিসরণের ক্ষেত্রে দেখছিলাম যে যখন আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে আলোর রশ্মির দিকের পরিবর্তন হয়। তো সংকট কোণের ক্ষেত্রে স্পেশাল কি না, এখানে অবশ্যই সবসময় ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে আলো যেতে হবে, তবেই একমাত্র সংকট কোণ তৈরি হবে আর কি। তো কিভাবে ধরো সাপোজ ঘন থেকে একটা লঘুতে আলো পাঠাও, আমার কি নিয়ম ছিল? যদি আমি এভাবে একটা আলোকে পাঠাইতাম, এবার যদি আলো যেত একটা আলো, তো সে এই যে লম্ব ছিল, লম্বের কোন দিকে বাঁকতো? লম্ব থেকে দূরের দিকে, কারণ দিকে লঘু আছে, লম্ব থেকে দূরের দিকে বাঁকবে। তাহলে আমি এইভাবে বাঁকবো প্রথম কেসে। এইবার আমি যদি এই আলোটাকে আরেকটু যদি বাঁকিয়ে ফেলাতাম, আরেকটু যদি হেলিয়ে ফেলাতাম, তখন কি আসতো? দেখো, আমি যদি এমন ভাবে বাঁকাই যে এটা ধরো এভাবে গেল, তখন ওই লাইটটা ওই মাধ্যমে না গিয়ে যদি দুটো মাধ্যমের বিভেদ বরাবর বেরিয়ে যায়, হতে পারে তো? তুমি ভাবো না, আমি যদি সাপোজ এইভাবে ব্যাপারটাকে ঘুরাই, ঠিক আছে, তাহলে কি হবে? তখন কি হবে? এইভাবে আলোটা পড়বে, এসে এটা পড়লো, লম্ব ছিল, আলোর ওদিকে না গিয়ে কি হয়েছে, দুটো মাধ্যমের বিভেদ বরাবরই বেরিয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই যে পার্টিকুলার যে কেসটা দেখতে পাচ্ছ, এর ক্ষেত্রে যে আপতন কোণ, লম্বের সঙ্গে আপতন কোণ হয় তোমরা জানো, এই যে বিশেষ আপতন কোণ, এটাকেই বলা হয় সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সি দ্বারা লেখা হয়। তাহলে কি বলবে যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো যাওয়ার সময় ঘন মাধ্যমে যে বিশেষ কোণে আপতিত হলে আলোকরশ্মি দুই মাধ্যমের বিভেদ তল বরাবর চলে যায়, ঠিক আছে, বা বলতে পারো দুই মাধ্যমের বিভেদ তল বরাবর বেরিয়ে যায়, তাহলে সেই বিশেষ কোণটাকে আমি কি বলবো? সংকট কোণ, বা বলতে পারো তুমি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, বুঝা গেছে? একদম সিম্পল ব্যাপার। আমরা এখানে যেটা করছিলাম, এটা ছিল আই, এটা আর ছিল, এখানে আই আছে কিন্তু আই সমান সি হয়ে গেছে, ঠিক আছে? এখানে তাহলে সংকট কোণের ক্ষেত্রে কি হবে? আপতন কোণ আই যেটা লিখতাম, আই সমান হতে হবে সি। ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সঙ্গে সমান হয়ে গেলে তখনই আলোক রশ্মি দুটো মাধ্যমে বিভেদ তল বরাবর বেরিয়ে যায়, ও মাধ্যমেও যায় না আর এই মাধ্যমেও আসে না, এটাই। এটা চলো ছোট করে ডেফিনেশন লিখে নাও, ছোট করে, যে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হওয়ার সময় ঘন মাধ্যমে যে বিশেষ কোণে আপতিত হলে লঘু মাধ্যমে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়। তুমি দেখো, যখন আমার এই সংকট কোণে আলোটা এসে পড়লো, তখন দেখো প্রতিসরণ কোণের মান কত হয়েছে? এটা তো লম্বের সঙ্গে মাপতে হয় সবসময়, তাহলে কত? 90 ডিগ্রি হয়ে আছে, ঠিক? মানে এখানে আর সমান হবে 90 ডিগ্রি। এটা তার মানেটা কি? 90 ডিগ্রি মানেটা কি? তার মানে হচ্ছে দুটো যে তল আছে তার বিভেদ তল বরাবর বেরিয়ে গেল, শেষে লিখবো অর্থাৎ আলোক রশ্মি দুই মাধ্যমের বিভেদ তল বরাবর যায়, বিভেদ তল বরাবর যায়, ঠিক আছে?
এইভাবে লিখো তাহলে যে ঘন মাধ্যমের সেই বিশেষ আপতন কোণকে আমি কি বলবো? ওই মাধ্যম দুটির মধ্যে সংকট কোণ, ওই মাধ্যম দ্বয়ের সংকট কোণ বলে বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলে, সংকট কোণ বলে। এটা একবারে ইজি ছিল ব্যাপারটা, যে আমি জাস্ট আপতন কোণটাকে যদি বাড়াতে বাড়াতে একটা সময় এমন পৌঁছাই যে যেখানে আলোক রশ্মি ওই মাধ্যমে না গিয়ে দুই মাধ্যমের বিভেদতা বরাবর বেরিয়ে যাচ্ছে, সেই পার্টিকুলার বিশেষ অ্যাঙ্গেলটাকে আমি বলবো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ। এইভাবে আচ্ছা, তাহলে রাশিমালা দেখি। তাহলে এখানে দেখো কি কি হচ্ছে বলতো? এখানে একটা লিখছি যেটা I সমান C হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে। আবার প্রতিসরণ কোণটা কত হচ্ছে? R সমান 90 ডিগ্রি। দুটো শর্ত লিখো। হ্যাঁ, তুমি এটাকে C লিখতে পারো, অনেকে লিখে থিটা C, হ্যাঁ, এভাবে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল তো থিটা C লিখে যা খুশি লিখতে পারো। তাহলে এখানে যেটা পাচ্ছি দেখো কি কি পাচ্ছি আমি, অর্থাৎ এক্ষেত্রে কি কি পাচ্ছি আমি? একটা I পাচ্ছি আপতন কোণ, যেটার মান আমি থিটা C বলতে পারি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সংকট কোণ। আর প্রতিসরণ কোণ R সমান ছিল 90 ডিগ্রি। এইভাবে আর নাম দিয়ে দিই, ধরো লঘু মাধ্যমটা দিলাম A আর ঘন মাধ্যম দিলাম B। এইভাবে তাহলে আলোক রশ্মি কি বলতো? B থেকে এতে যাচ্ছে। তার মানে আমি যদি স্নেলের সূত্র লেখার চেষ্টা করি, স্নেলের সূত্র কি ছিল? সে মিউ সমান ছিল sin I বাই sin R। কিন্তু মিউ মানে এখানে কি হবে বলতো? B মিউ A হবে। A থেকে B তে এলে হতো A মিউ B, আর B থেকে মিতে গেছে মানে B মিউ A হবে। তাহলে লিখো স্নেলের সূত্র থেকে পাই আমি B মিউ A সমান কি ছিল? sin I বাই sin R। এইটা এবার তুমি I আর R এর মানটা বসিয়ে দাও, যা বেরিয়েছে এখানে। একটা বেরিয়েছে উপরে sin থিটা C আর নিচে বেরিয়েছে sin 90। sin 90 এর মান কি জানো? 1 হয়, ঠিক? বসাও। তাহলে 1 হলে ওটা লেখা দরকার নেই, নিচে 1 হয়ে যাবে, থাকবে শুধু sin থিটা C। তাহলে কি বেরোলো আমার? এই জিনিসটা আমি পেলাম এখান থেকে। তাহলে এখানে ডাইরেক্ট হচ্ছে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক শুধুমাত্র ওই সংকট কোণের উপর নির্ভরশীল হয়ে গেল, ঠিক আছে? প্রতিসরণ কোণের উপর নির্ভর, কারণ সেটা সবসময় 90 ডিগ্রি হবে। এভাবে একটা রিলেশন আমি পেতে পারি। আচ্ছা আচ্ছা, দেখো আবার আমি আগের দিন যেটা দেখছিলাম, তোমরা সবাই জানো যেটা, যে আমি A মিউ B সমান কি পেতাম? 1 বাই B মিউ A পেতাম, ঠিক? তাহলে এখানে থেকে আমি যদি A মিউ B এর মান পেতে চাই তাহলে কি হবে? 1 বাই sin থিটা C হয়ে যাবে। এটা লিখে রাখো আর কি, মাঝে মাঝে কাজে লাগে। অতএব A মিউ B সমান হবে 1 বাই sin থিটা C। এইটা বাস, এটাকে লিখে রাখো। এটাই হচ্ছে প্রতিসারকের সঙ্গে আমার সংকট কোণের সম্পর্ক। হ্যাঁ, দিস ইজ দ্য রিলেশন বিটুইন মিউ এন্ড থিটা। প্রতিসারাঙ্ক এবং সংকট কোণের মধ্যে সম্পর্ক। এবার আমি যেটা ডিসকাস করব সেটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, যার বহু অ্যাপ্লিকেশন আছে। অ্যাপ্লিকেশন বলতে তুমি দেখতে পারো যদি কখনো পদ্ম পাতা বা কচু পাতার উপর যদি জল থাকে, তুমি দেখবে জল পুরো চকচক চকচক করে, ঠিক? তো ওখানে কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়। বা তুমি ভাবতে পারো হীরা কি হয়? প্রচুর গ্লো করে। তাই কেন গ্লো করে? তার কারণ হচ্ছে একমাত্র যেটা পড়বে এক্ষুনি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তাহলে এবার হেডিং লিখো, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, বা তুমি একে বলতে পারো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। ইংলিশ টার্ম বলতে পারো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন।
এইভাবে। আচ্ছা দেখো এই ব্যাপারটা কিরকম হবে, এই টার্মটা শুনে একটা জিনিস বোঝা যায়, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আমরা পড়ছি প্রতিসরণ, হঠাৎ করে প্রতিফলন কোথা থেকে এলো, ঠিক আছে? এর মানেটা কি, আমরা যেমন আগের কেসটাতে সংকট কোণে দেখছিলাম যে একটা বিশেষ কোণে আপতন হলে তার ক্ষেত্রে কি হয়, আলোক রশ্মি ওই মাধ্যমে না গিয়ে দুটো মাধ্যমের বিভেদ দর বরাবর বেরিয়ে যায়, ঠিক? এবং সেই কোণটাকে আমি কি বলতাম, এই আপতন কোণটাকে বলতাম সংকট কোণ সি বা থিটা সি। আর তখন এই কোণটা কত ছিল, 90 ডিগ্রি। এবার তুমি একটা ব্যাপার ভাবো, তুমি যদি এই ব্যাপারটাকে আরেকটু যদি ধরে যদি এইভাবে ঘুরিয়ে দাও এইভাবে, তাহলে কি হবে, এই কোণটা আরেকটু বেড়ে যাবে। তারপরে কি হবে, ওই রশ্মিটা ওই দিকে না গিয়ে এই মানে যেই মাধ্যম দিয়ে যাচ্ছিল সেই মাধ্যমে আবার ফিরে আসবে, ঠিক? তাহলে দেখো যদি এই মাধ্যমে ফিরে আসে তাহলে ব্যাপারটা কি হবে, সেই প্রতিফলনের মতো হয়ে যাবে। যেই মাধ্যম দিয়ে যাচ্ছিল সেটা বিভেদ তলে ধাক্কা খেয়ে আবার সেই মাধ্যমে চলে আসছে, ব্যাপারটা একদম সিমিলার হয়ে যাবে। তাহলে সেখানে কি কন্ডিশন লিখবো আমি, মানে সংজ্ঞাতে কি বলবো না, সংকট কোণের থেকে যদি বেশি কোণে আপতিত হয়, ঠিক আছে? সংকট কোণের থেকে যদি বেশি কোণে আপতিত হয় তাহলে আলোক রশ্মি, এটা তো অবশ্যই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছিল, ঠিক? ঘন থেকে লঘুতে, তাহলে কি বলবে যে আলোক রশ্মি লঘু মাধ্যমে না গিয়ে পুনরায় ঘন মাধ্যমেই ফিরে আসে। এই ব্যাপারটাকে আমি বলবো কি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তাহলে এটা লিখে নাও ছোট্ট করে ডেফিনিশন। সাপোজ ধরো আলোক রশ্মি ওর থেকে আরেকটু বেশি কোণে ফেলাইছি, আর একটু বাকি দিচ্ছি, তাহলে কি হবে, ওটা ওদিকে একটু বেঁকে যাবে, তখন এইভাবে আসবে, ঠিক আছে? এইভাবে দুটো মাধ্যমের নাম দিয়ে দাও, ধরো উপরটা এ মাধ্যম, নিচেরটা বি মাধ্যম, এইভাবে আছে। একটা জিনিস দেখা যাচ্ছে, দেখো সংকট কোণের থেকে কিন্তু আমার এই আপতন কোণটা একটু বড় আছে, এখন কোণটাই পুরোটা, ঠিক? একটু বেড়ে গেছে। তাহলে একটু ডেফিনিশন লিখে নিই ছোট্ট করে। লিখো যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময়, লঘু মাধ্যমে যাওয়ার সময় কি হতে হবে, সংকট কোণের থেকে বেশি কোণে পড়তে হবে। তাহলে ওটা লিখো, আলোক রশ্মি সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হলে, বেশি কোণে আপতিত হলে, বেশি কোণে আপতিত হলে তার মানে কি, এখানে এই আয়ের মানটা অবশ্যই বড় হবে ফ্রম থিটা সি, ঠিক? এটা তুমি থিটা সি লিখে রাখো, থিটা সি সংকট কোণটা, আপতন কোণটাকে সংকট কোণের থেকে বড় হতে হবে। তাহলে কি হবে, ওই রশ্মি লঘু মাধ্যমে প্রবেশ না করে কি হবে, লঘু মাধ্যমে প্রবেশ না করে পুনরায় আবার ঘন মাধ্যমে ফিরে আসবে, পুনরায় ঘন মাধ্যমে, এবং ঘন মাধ্যমে তো ফিরে আসবে, কিন্তু বলতে হবে সম্পূর্ণভাবে। প্রতিফলন যখন পড়ছিলে সেখানে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা ছিল না, কারণ আলো যদি এভাবে পড়ে কিছু অংশ প্রতিফলিত হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু আবার কিছু অংশ ওখান থেকে প্রতিষ্ঠিত হতে পারতো, মানে কিছুটা লস হওয়ার ব্যাপার ছিল। কিন্তু এখানে সম্পূর্ণভাবেই যা পড়বে সে সম্পূর্ণটাই কিন্তু প্রতিফলিত হয়ে ওই মাধ্যমে ফিরে আসবে, এই ব্যাপারটা বলতে হবে। তাহলে কি ঘন মাধ্যমে সম্পূর্ণভাবে, এটা হচ্ছে অ্যাডভান্টেজ এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের। এটা কাজে লাগিয়ে তোমাদের অপটিক্যাল ফাইবার এগুলো ইউজ করা হয়। সম্পূর্ণ অংশ ফিরে আসে, এই ঘটনাকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে, বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বলে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে। বোঝা গেল? একটু ব্যাপারটা বড় হয়ে গেল, কিন্তু একবারে ইজি আছে, ব্যাপারটা বোঝা যাচ্ছে আর কি। তুমি চাইলে নিজেই লিখতে পারো।
মুখস্থ করার কোনো দরকার নেই, হ্যাঁ, জাস্ট এই লজিকটা মনে রাখো এবং নিজের মতো লিখো। তাহলে এবারে একটা জিনিস আমরা যেটা বলবো তোমাদের, এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। তোমাকে জিজ্ঞাসা করা হবে যে তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হওয়ার জন্য একটা আলোক রশ্মি কি কি কন্ডিশনে হতে হবে, একটা আলোক রশ্মি বা তার মাধ্যমে কি ধরনের কন্ডিশন থাকলে তবেই ওখানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে। কারণ তোমার মনে প্রশ্ন হতে পারে যে হীরা তো চকচক করে কিন্তু কাঁচ কেন চকচক করে না? কাঁচ কিছুটা চকচক করে কিন্তু অতটা নয়। যে প্লাস্টিক, সেগুলো স্বচ্ছ মিডিয়াম প্লাস্টিক, মানে যেগুলো স্বচ্ছ প্লাস্টিক হয় গ্লাস, তো সেগুলো তো অত চকচক করে না। কারণ নিশ্চয়ই ওখানে কিছু এমন কিছু কন্ডিশন আছে যে কন্ডিশনগুলো হলেই তবে একমাত্র অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। সেই কন্ডিশনগুলো আমরা শিখব। তাহলে লিখো যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হওয়ার শর্ত, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হওয়ার শর্ত। শর্ত নতুন কিছু নয়, ব্যাপারটা আমরা আগেও ডিসকাস করেছি এইভাবে। প্রথম কন্ডিশন কি ছিল? আলোক রশ্মিকে অবশ্যই কিন্তু ঘন থেকে লঘুতে যেতে হবে, না হলে হবে না। তুমি কখনো চাইলে লঘু থেকে ঘন পাঠাবে, সেখানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কখনো পাবে না তুমি, ঠিক আছে? তাহলে এক নম্বর কন্ডিশন কি হবে? আলোক রশ্মিকে অবশ্যই ঘন থেকে লঘু মাধ্যমে পাঠাতে হবে। একটা জিনিস পরিষ্কার। আর দু নম্বর কন্ডিশন কি হবে? এই যে ব্যাপারটা ছিল, সংকট কোণের থেকে আর একটু বড় কোণে ফেলাতে হবে। সংকট কোণ এখানে ছিল, তার থেকে আর একটু বড়। এইভাবে তাহলে লিখো যে আলোক রশ্মিকে মাধ্যমদ্বয়ের সংকট কোণ অপেক্ষা বড় কোণে পতিত করতে হবে। এইভাবে এই দুটো কন্ডিশন অবশ্যই কিন্তু মেনটেন করতে হবে এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। যেটা তোমাদের ডিসকাস করব, সেটা আমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। যে জলের মধ্যে মাছের দৃষ্টি বলে একটা পোর্শন আছে এবং সেখানে তোমাকে বের করতে হবে, মানে অনেক কি দেখা যায় যে আমরা যেমন সূর্যকে কিভাবে দেখি, সূর্য মানে প্রায় 180 ডিগ্রি আমরা ওভারল্যাপ দেখতে পাই, 180 ডিগ্রি তার মুভমেন্ট দেখতে পাই, ঠিক? একবার এদিক থেকে মানে ওঠা থেকে শুরু করে একবার অস্ত যাওয়া পর্যন্ত। কিন্তু মাছের ক্ষেত্রে তারা কিন্তু 180 ডিগ্রি পর্যন্ত দেখতে পায় না, তারা সার্টেন একটা অ্যাঙ্গেল দেখতে পায় আর কি। তো সেই বিষয়ে আমরা ডিসকাস করবো এবং তার দর্শনের ক্ষেত্রে কত তার বক্রতা ব্যাসার্ধ থাকে আর কি, তার যে স্ফেরিক্যাল যে শেপ, তার বক্রতা ব্যাসার্ধ কত সেটা আমরা ক্যালকুলেশন শিখবো। তাহলে হেডিং বানাও যে জলের মধ্যে মাছের দৃষ্টি। এইভাবে তুমি সাপোজ ধরো এটা হচ্ছে জলের উপরিতল, এইভাবে আছে। আমরা সূর্য কিভাবে দেখি বলতো? মানে এখান থেকে উদয় হয়, এখান থেকে দেখতে পাই আমরা সূর্য আছে, ঠিক আছে? এখান থেকে দেখা শুরু করে কিন্তু একবারে এই দিকে অস্ত যাওয়া পর্যন্ত এই পুরো পথটায় আমরা সূর্যকে দেখতে পাই এইভাবে। আচ্ছা, তাহলে এবার ব্যাপার বুঝো, তাহলে মাছ কিভাবে দেখবে? আমি এখানে দুটো লম্ব আঁকতেছি, হ্যাঁ, ওই লম্ব বরাবর আলোর প্রতিসরণ হবে এইভাবে। আচ্ছা দেখো, আমি এক্ষুনি যে সংকট কোণ বিষয়টা পড়লাম, সেখানে কি ছিল বলতো? যে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হবে। তো ধরো সাপোজ একটা আলো এভাবে আসছিল, যখন সূর্য উঠে তখন এদিকে আলো আসবে এভাবে। এসে কি হবে? আমি এই লম্ব থেকে প্রতিসরণ করাবো, কি হবে? আলোটা কিছুটা বেঁকে যাবে, ধরলাম এইভাবে বেঁকে যাবে, এইভাবে এসে এইভাবে বেঁকে গেল, ঠিক? এটা হচ্ছে সূর্য উদয়ের সময়। আবার দেখো একই রকম ভাবে অস্ত যাওয়ার সময় হবে, সেখানে আলো এদিক থেকে আসবে,
উপরটা কিন্তু আছে লঘু, নিচেরটা আছে ঘন, এইভাবে। তাহলে এখানে কি হবে, এখান থেকে আলোর প্রতিসরণ হলে লঘু থেকে ঘন মানে লম্বের দিকে বাঁকবে, কারণ ব্যাপারটা এইভাবে আসবে, এই ব্যাপারটা আসবে এইভাবে এসে এইভাবে প্রতিফলিত হয়ে আসবে। তাহলে মাছ যদি এখানে একটা চোখ দিয়ে দেখার চেষ্টা করে সূর্যকে, সে কিভাবে দেখবে? এটা মাছের চোখ, ঠিক আছে? মাছ কিন্তু আমি যেটা বলছিলাম আগের দিন, মাছ মানে চোখ কিন্তু এরকম বাঁকা পথে দেখতে পারে না। কি হবে তাহলে? ও কিন্তু ওই সোজা দেখবে, এরকম কোন একটা অংশে ও দেখবে সূর্য এখানটাতে আছে, এই হাফ সূর্য এইখানটাতে আছে, বুঝতে পারলে? এটা এদিকটা হলো একরকম ভাবে, এদিকটাতেও হবে। এই ডায়াগ্রামটা একটু এঁকে নাও, ব্যাপারটা খুব ভালো আর ইন্টারেস্টিং বিষয়। ও এইভাবে দেখবে, এদিকে এই হাফ সূর্য দেখা যাবে, বুঝলে? তাহলে আমরা সূর্যকে 180 ডিগ্রি পর্যন্ত দেখতে পাই, কিন্তু মাছ কিন্তু একটা নির্দিষ্ট একটা অংশই বরাবর শুধু দেখতে পাই, বাকি অংশটা এই পোরশনগুলো তার ক্ষেত্রে কিন্তু অ্যাবসেন্ট থাকে মাছের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে ধরি আমি এদের একটা মিড পয়েন্ট ধরে নিই, এই মাছের একটা অংশ এইভাবে। আচ্ছা দেখো, এখানে একটা ব্যাপার লক্ষ্য করো, আমরা সংকট কোণের ক্ষেত্রে কি দেখছিলাম? একমাত্র কিন্তু সংকট কোণেই আপতিত হলে এইভাবে সব যদি আসে, তাহলে কিন্তু একমাত্র ওই দুটো বিভেদ তল বরাবরই আলো রশ্মি যেতে পারে, ঠিক আছে? তার মানে এই কোণটা কত হবে বলো তো? এটা কিন্তু সংকট কোণ হবে। সংকট কোণ হলে তবে তো দুটোর মাধ্যমে বিভেদ বরাবর যাবে, তাহলে ওটা কিন্তু θc, আবার এটাও তো θc, দুদিকে একই হচ্ছে ব্যাপার। আবার দেখো এইগুলো কি সেই, দেখো এই কোণটা যদি θc হয়, তাহলে এই কোণটাও আসবে θc, এই কোণটা θc হলে এটা আসবে θc, কারণ ওভারঅল অ্যাঙ্গেল কত হলো? 2θc। হ্যাঁ, তাহলে মাছ কিন্তু ওই সূর্যকে দেখতে পায় 2θc। এবারে θc এর মানটা বের করতে হবে, ওটা নির্ভর করে জলের প্রতিসাঙ্গ কেমন তার উপর। এটা আমি লাইন বরাবর আসছি, কিন্তু মাছ কিরকম দেখবে বলো তো? পুরো একটা স্ফেরিক্যাল শেপে দেখবে ব্যাপারটাকে, হ্যাঁ, শঙ্কুর মতো শেপে দেখবে। আমি তো এটা লাইন বরাবর করছি, কিন্তু লাইন তো নয়, জল তো পুরোটাতে আছে। ও তাহলে কি দেখবে? এরকম একটা শঙ্কুর মতো এরিয়া জুড়ে দেখবে, শঙ্কুর মতো, হ্যাঁ। এটা 3D স্পেস এভাবে আনলাম। এখান থেকে এই যে দূরত্বটা, এটাকে আমি r দূরত্ব ধরলাম, r রেডিয়াস, আর ধরলাম যে মাছ হচ্ছে জলতল থেকে h গভীরতায় আছে, জল থেকে h নিচে আছে। তুমি একটা ব্যাপার দেখো, যত কিন্তু নিচে নামবে তত কিন্তু আরো ছোট এরিয়া জুড়ে সূর্য দেখতে পাবে, হ্যাঁ, এই ব্যাপারটা। ঠিক আছে, তাহলে দেখো আমি সংকট কোণের যে সূত্রটা দেখছিলাম, সেখানে মিউ সমান কি ছিল? 1/sin θc ছিল, মিউ সমান ছিল 1/sin θc। তাহলে এখান থেকে আমি sin θc এর মান কত পাবো? 1/μ, এইভাবে 1/μ। তাহলে cos θc কত পাবো বলো তো? সে আগের দিন যেটা করছিলাম, √1 মাইনাস, সেটা লাগাবো, কি হবে? √1 মাইনাস কি আছে? sin স্কয়ার θc, sin স্কয়ার θc মানে 1/μ স্কয়ার চলে আসবে। এইভাবে তুমি মিউ স্কয়ারের লসাগু নাও, নিনে রুটের বাইরে করে দিলে 1/μ থাকবে, আর রুটের ভিতরে মিউ স্কয়ার মাইনাস 1 থাকবে। এইভাবে এখানে যেটা ত্রিভুজ তৈরি হয়েছে, দেখো এই যে ত্রিভুজটা, আমি যদি ওই ত্রিভুজের tan নিই, এই যে θc তার অ্যাঙ্গেল, তাহলে tan θc কি পাবো বলো তো? লম্ব বাই ভূমি। তাহলে এখানে লিখো যে ফ্রম tan ট্রায়াঙ্গেল বা বলতে পারো ওই ত্রিভুজ থেকে কি পাবো? tan θc সমান হবে লম্ব কোণটা, লম্ব হচ্ছে এইটা r বাই h উচ্চতা, লম্ব বাই ভূমি, ভূমিটা হচ্ছে এখানে h, r বাই h। আচ্ছা, তাহলে r সমান কি পাবো? অতএব r সমান আসবে, দেখো এটা গুণ হয়ে যাবে h ইনটু tan θ।
আবার tan থিটা সমান কি হয় sin থিটা বাই cos থিটা, ওই বসিয়ে দুটো মান বসিয়ে দেবো। h থাকলো যেমন আছে, tan থিটার মান হচ্ছে sin থিটা বাই cos থিটা। সিম্পলি তুমি মান বসাও, h যেমন ছিল থাকলো, sin থিটা এর মান ছিল 1 বাই মিউ, আর cos থিটা এর মান আছে 1 বাই মিউ ইনটু রুট ওভার অফ মিউ স্কয়ার মাইনাস 1 এইভাবে। দেখো 1 বাই মিউ কেটে যাবে, যে কাটে তাকে কেটে দাও, এ কাটলো এ কাটলো, হ্যাঁ তাহলে আসবে যেটা h বাই রুট ওভার অফ মিউ স্কয়ার মাইনাস 1, এটা হচ্ছে r সমান হলো। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, মাছ কিন্তু শুধুমাত্র এই যে r যে দূরত্ব, এই ছোটটা এদিকে আর এদিকে মানে মোট 2r, ওই অতটা লেন্থ জুড়েই সূর্যকে দেখতে পাবে উপর দিকটাতে, পুরো জলটাতে কিন্তু দেখতে পায় না, ঠিক আছে? এটা একটা ব্যাপার, এটা হলো সম্পর্ক। লিখে রাখো, একেই বলা হয় মাছের দৃষ্টি ক্ষেত্রের ব্যাসার্ধ। দৃষ্টি ক্ষেত্রের ব্যাসার্ধ, অতটা ব্যাসার্ধের ওই যে শঙ্কুটা আছে, হ্যাঁ, ওই ক্রস সেকশন বরাবর শুধু দেখবে সূর্যকে। আচ্ছা, তোমাদের এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট খুব কোশ্চেন হয় মাঝে মাঝে, যে অপটিক্যাল ফাইবার বা আলোকীয় তন্তু কাকে বলে, এবং ওর মাঝে মাঝে কার্যনীতি জিজ্ঞেস করে আর কি। ওর সাপোজ ধরো একটা অপটিক্যাল ফাইবার এভাবে আছে, এটা জাস্ট নলের মতো ভাবতে পারো, কিন্তু এর মধ্যে মেন দু রকম লেয়ার থাকে। একটা বাইরের দিকের লেয়ার থাকে যার প্রতিসারাঙ্ক কম হয়, এই বাইরের দিকের অংশটা, আর ভেতরের দিকে আরেকটা মিডিয়াম দেওয়া থাকে। আমি ধরি যে ধরো ভিতরটার প্রতিসারাঙ্ক μ1 আর বাইরেরটার প্রতিসারাঙ্ক μ2, এদিকেও আছে μ2, এইভাবে। তো এখানে সবসময় মনে রাখবে ভিতরটা কিন্তু ঘন মাধ্যম হবে, অর্থাৎ μ1টা বড় হবে ফ্রম μ2। এবার যখন একটা আলোক রশ্মি এখানে প্রবেশ করে, সবাই এভাবে এসে প্রবেশ করলো, সে কিন্তু অবশ্যই সংকটকোণের থেকে আরেকটু বেশি করে ফেলাতে হবে, তারপরে কি হবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে ও এদিকে ফিরে আসবে, এখানে আসবে। এখানে হয়তো আবার ওই একই রকম ভাবে সংকটকোণের থেকে বেশি করে পড়লো, মানে ব্যাপারটা হতো এইটা হচ্ছে সংকটকোণ ছিল থিটা সি, কিন্তু এখন আমাকে থিটা সি থেকে বড় হতে ফেলাতে হবে। এই যে অ্যাঙ্গেলটা, এই আই, এটা যদি আই হয়, এই আই এর মানে কিন্তু অবশ্যই হতে হবে গ্রেটার ফ্রম থিটা সি, সংকটকোণ থেকে বেশি করে ফেলাতে হবে। এরকম ফেলালে কি হবে, ওই আলোক রশ্মি বারবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হওয়ার ফলে ও কিন্তু সামনের দিকে এই অপটিক্যাল ফাইবার বরাবর এগিয়ে যাবে। এইভাবে একটা অপটিক্যাল ফাইবার কাজ করে, এবং এর প্রচুর অ্যাপ্লিকেশন আছে যেটা খুব গুরুত্বপূর্ণ আমাদের এক্সামের জন্য। যে তোমাকে বলতে পারে যে অপটিক্যাল ফাইবার কোথায় কোথায় ইউজ করা হয়, তুমি বলতে পারো চিকিৎসা ক্ষেত্রে, আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম সার্জারি, হয়তো একটা পার্টিকুলার অংশে আমাকে খুব হাই এনার্জেটিক এক্স-রে বা লেজার দিতে হবে, তো তার ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি ওই অপটিক্যাল ফাইবারের সাহায্যে সেই হাই এনার্জেটিক এক্স-রে বা যে কোনো লাইট সিগন্যাল আমি পাঠাতে পারি খুব ভালোভাবে। আর তুমি ভাবতে পারো আমাদের বাড়িতে যেসব সেটআপগুলো থাকে আর কি, টেলিভিশন, কম্পিউটার, হ্যাঁ, ওদের যে সমস্ত কমিউনিকেশন যে ওয়্যার, সেগুলোকে মডার্ন সিস্টেমে এখন ডিজিটাল সিগন্যালের জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে অপটিক্যাল ফাইবার ইউজ করছি, ঠিক আছে? তো এইভাবে আমরা অপটিক্যাল ফাইবার বর্তমানে প্রচুর ইউজ হচ্ছে এখন। তো এইবার আমরা ডিসকাস করব একটা প্রিজম সম্পর্কে। তোমরা প্রিজম সম্পর্কে কিছুটা জানতে ক্লাস 10-এ তোমরা পড়ে এসেছিলে। তো আমরা প্রিজম সম্পর্কে জাস্ট প্রাথমিক টার্ম, কোনটা বেস হয়, কোনটা ভূমি, কোনটা প্রতিসারক তল হয়, যে দুটো আছে সেই সম্পর্কে ডিসকাস করব, এবং ওখানে আমরা প্রিজমের অ্যাঙ্গেল যেটা, সেই অ্যাঙ্গেলের সঙ্গে আপতন কোণ, প্রতিসরণ কোণের সম্পর্কগুলো আজকে ডিসকাস করব। এইবার আমরা যেটা ডিসকাস করব, তোমাদের ওর পরে আছে প্রিজম পোরশনটা। প্রিজম প্রিজম এইরকম একটা শেপের প্রিজমটা হয়।
এইভাবে অংশগুলো থাকে। হ্যাঁ, এটা বাইরের দিকের অংশ ছিল এইভাবে, ঠিক আছে, এইভাবে একটা প্রিজম থাকে। তো দেখো এখানে দেখো দুটো ত্রিভুজ অংশ আছে, এইটা একটা অংশ, এটা একটা অংশ, দুটো ত্রিভুজ পোর্শন থাকে, আর ক্ষেত্রে তিনটা থাকে, দেখতে পাচ্ছ? একটা এই পৃষ্ঠটা মানে এই দিকের এই অংশটা, একটা নিচের অংশ, আর একটা ওই দিকের অংশ। এই তিনটে হচ্ছে আয়তাকার থাকে, দুটো ত্রিভুজ অংশ থাকে। এবার এর বিভিন্ন অংশের নাম আছে, যেমন এই যে পার্টিকুলার যে কোণটা দেখছো, এটা বলা হয় ওই প্রিজমের কোণ, অ্যাঙ্গেল অফ প্রিজম। আচ্ছা, আমি একটা নাম দিয়ে দিই যা খুশি, ধরো এটা এ বি সি দিলাম এদিকটাতে, আর ওটাকে পি কিউ আর নাম দিলাম, পি কিউ আর। তো এখন আমি জাস্ট মেন যে অংশগুলো আছে সেগুলো সম্পর্কে আজকে জাস্ট আমরা জানবো আর কি। এই যে এ যেটা করছিলাম, এই অ্যাঙ্গেল অফ এ, ওটাকে আমি কি বলতে পারি? বলতে পারি বিএসি কোণ। বিএসি কোণ, ওই যে কোণটা, ওটাকে বলা হয় শীর্ষ কোণ, প্রিজমের শীর্ষ কোণ, বা বলা যেতে পারে প্রতিসরণ কোণ বলা হয়, প্রতিসরণ কোণ, এইভাবে। আর এই দুটো যে আয়তকার ক্ষেত্রের যে শেপ আছে, একটা হচ্ছে তোমার এই বাইরেটা যেটা আছে এপি আর সি, দেখতে পাচ্ছ কি? এপি আর সি, এই যে আয়তক্ষেত্র ওইটা একটা, আর সেই দিকেরটার নাম কি আছে? এপি কিউবি। ওই দুটোকে বলা হয় প্রতিসারক তল, ওখান থেকে প্রতিসরণটা হয়। তাহলে কি কি আছে? একটা হচ্ছে এপি আর সি ও, আর একটা হচ্ছে এপি কিউবি। এই দুটো হলো প্রতিসারক তল, প্রতিসারক তল, ঠিক আছে? এইভাবে যদি 3D ছবিটাকে এবার যদি এটা 2D শেপে আঁকি, তাহলে কি রকম দাঁড়ায় বলো তো ব্যাপারটা? একদম সিম্পলি এইভাবে দাঁড়ায়। আমি একটু বড় করে আঁকতেছি, বড় করে আঁকো, তাহলে ভালো হবে, ব্যাপারটা বোঝা যাবে। এইভাবে ব্যাপারটা হয়। এটা 3D ছবিকে আমি 2D আকারে আঁকছি। এখানে দেখো এই তলটা আর এই তলটা হচ্ছে প্রতিসারক, মানে এই পৃষ্ঠ আর এই পৃষ্ঠটাকে আমি এই লাইন দ্বারা বোঝাচ্ছি এখন। হ্যাঁ, একটা লাইন দ্বারা। এখানে এইটা ছিল আমার এ অ্যাঙ্গেল, এটা এ ছিল এই কোণটা, আচ্ছা, এই দুটো অর্থাৎ এই অংশ আর সেই অংশটা, ওইগুলো এখন এই দুটো হয়ে গেছে, এইটা আর এইটা, এই লাইনটা আর এই লাইনটা, ওই দুটোই কিন্তু হচ্ছে প্রতিসারক তল। এখানটা লিখে দাও, ওই দুটোকে বলা হয় এখানে প্রতিসারক তল, প্রতিসারক তল। আর এই নিচের যে অংশটা আছে, যেটা দেখো বিশেষ কোনো কাজ নেই, এই যে নিচের অংশটা, এটাকে বলা হয় ভূমি বা বেস, ভূমি। আলোর প্রতিসরণের সঙ্গে ওই নিচের ভূমির কোনো কাজ নেই, ঠিক আছে? আচ্ছা, সাপোজ আমি এবার আলো পাঠাই, দেখি কি রকম কি চেঞ্জ হয় এখানে। সাপোজ একটা আলো যে কোনো অ্যাঙ্গেলে সেইভাবে পড়লো, এখানে এইভাবে এসে পড়লো। আচ্ছা, আমি সাপোজ ধরি এই প্রিজমটা হচ্ছে ধরো কাঁচের তৈরি, কাঁচের হতে পারে, ফাইবারও হতে পারে, আর বাইরে কি আছে? বাতাস আছে। তাহলে বাইরে কি বলতো? বাইরে হচ্ছে লঘু, আর ভিতরটা হচ্ছে ঘন। আবার এদিকটা লঘু আছে, এইটা আবার লঘু আছে। লঘু থেকে ঘনর দিকে গেলে লম্বের কোন দিকে বাঁকার কথা ছিল? এটা লম্ব ছিল, লম্বের দিকে বাঁকে, তার মানে আলোটা এদিকে কি এই দিকে বাঁকবে। তাহলে ধরলাম বেঁকে এইভাবে যাচ্ছে, এখন সেটা বেঁকে গেছে। আবার এই দিকটাতে দেখো, এখানটাতে দেখো ঘন থেকে লঘুতে যাবে। তাহলে যদি লম্বটাকে আমি এইভাবে আঁকতাম, এইভাবে, ওর কোন দিকে বাঁকার কথা ছিল? লম্বের বাইরের দিকে, লম্বের থেকে দূরে। তার মানে লম্ব থেকে দূরে মানে এই ওই দিকে বাঁকবে, অর্থাৎ বেঁকে আবার এইভাবে বেরিয়ে যাবে, বুঝলে? এইভাবে একটা প্রিজম দুবার প্রতিসরণ করায়। এবার আমার মেন কাজ হবে যে একটা প্রিজমের মধ্যে তাহলে যে আলো গেল, এর ওভারঅল কত চ্যুতি হলো। তুমি দেখো মেন আসছিল কিন্তু এই দিক বরাবর, কিন্তু ফাইনাল যাচ্ছে এই দিক বরাবর, তাহলে ওভারঅল আমার কতটা অ্যাঙ্গেলের ডেভিয়েশন এলো সেটা বের করতে হবে। তাহলে কিভাবে ব্যাপারটা আসবে? আমি যদি এই লাইনটাকে একটু এদিকে বাড়াতাম, এই যেই দিক বরাবর আসছিল, আমি ওই লাইনটা যদি ডটেড করে বাড়াই ওই দিকটাতে, এইভাবে ব্যাপারটা হবে।
আবার যেই দিক বরাবর চলে যাচ্ছে ওটা বেরিয়ে, আমি সেটাকে যদি ব্যাকে টানি দেখো কি হয়। ব্যাপারটা এইভাবে একটা ছবি দাঁড়ায়। তাহলে দেখো এই আপতিত রশ্মির সঙ্গে নির্গমন রশ্মি, এই যে তার মাঝের যে অ্যাঙ্গেল, এটাই কিন্তু ওই প্রিজমের ক্ষেত্রে চ্যুতি। ওটাকে লেখা হয় ডেল্টা দ্বারা, ডেল্টা। তাহলে পাশে লিখে রাখো, এ কে আমি কি বলছি, প্রিজমের ক্ষেত্রে প্রতিসারক কোণ। এ ছিল আমার প্রিজমের প্রতিসারক কোণ, ঠিক আছে। আর এই ডেল্টা যেটা পেলাম প্রিজমের চ্যুতি কোণ, কতটা অ্যাঙ্গেলে আমার ডিফারেন্স আসছে সেটা। এবার আমি এই ডায়াগ্রাম থেকেই চ্যুতি কোণের একটা রাশিমালা বের করব এবং সেখান থেকে দেখাবো যে এই আপতন কোণ যেটা এখানে আই হচ্ছে, আর প্রতিসৃত কোণ, হ্যাঁ, এখানে ভেতর দিকে R1 এখানে R2 আবার এখানে I2 হবে, ওদের প্রত্যেকের সঙ্গে এই ডেল্টা চ্যুতি কোণের কি সম্পর্ক সেটা দেখব। তাহলে এখানে হেডিং লাগাও যে চ্যুতি কোণের রাশিমালা, চ্যুতি কোণের রাশিমালা। এবং চ্যুতি কোণের রাশিমালা কিন্তু তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, একবার ভিভিআই দিয়ে রাখতে পারো, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা একটু নাম দিয়ে দিই। দেখো আমি ধরলাম যেখান থেকে আসছিল ওটা পি পয়েন্ট, যেখানে এসে পড়লো ওটা কিউ, আর এটা আর, আর বেরিয়ে যাচ্ছে এসে এইভাবে। এই ভেতরে যে ত্রিভুজটা অর্থাৎ এই যে অংশটা, এই কিউ আর এই যে মাঝে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ ছোটটা, আমি নাম দিই যে এখানটার নাম দিই টি, ক্যাপিটাল টি। তাহলে ত্রিভুজটার নাম কি হবে, টি কিউ আর। ওই টি কিউ আর ত্রিভুজ থেকে আমি কি পাই দেখো, টি কিউ আর ত্রিভুজটা আঁকি দাও বাইরে ভালো করে। এইভাবে ছিল, এইভাবে, এইভাবে, এবং বাইরের দিকে একটা বহিস্থ কোণ আছে যেটা নাম ডেল্টা। এইভাবে ব্যাপারটা, এটা টি ছিল, এটা কিউ ছিল, এটা আর ছিল। দেখতে পাচ্ছ এই ভেতরের আমি ছবিটা জাস্ট বাইরে আঁকছি ভালো করে বোঝার জন্য। এখানে যে ত্রিভুজটা বহিস্থ কোণ দেখো ডেল্টা, আবার সেই বহিস্থ কোণের সঙ্গে অন্তস্থ কোণের সম্পর্ক আমরা জানতাম কি ছিল, যেই কোণের বহিস্থ হবে তার বিপরীত দুটো কোণ যোগ করলে সমান হবে। তাহলে দেখো এবার এই ছবি নিয়ে দেখো, এখানে কিন্তু এই কোণটা হচ্ছে আপতন কোণ, ওটা I1 লিখি, এইটা হচ্ছে প্রতিসরণ কোণ, ওটাকে আমি R1 লিখবো। আবার এখান থেকে দেখুন নির্গমন হয়ে বেরিয়ে যাচ্ছে লম্বের সঙ্গে, ওই কোণটাকে আমি লিখবো I2, আর এই ভেতরের এই অংশটা আমার হবে R2। এই যে আমি ত্রিভুজটা পেয়েছি, তাহলে ওই সম্পর্কটা লিখি। আমি তাহলে ডেল্টা সমান কি লিখতে পারি, এই কোণটা প্লাস এই কোণটা। তাহলে লিখো যে ওই ত্রিভুজ TQR থেকে পাই, ত্রিভুজ TQR থেকে পাই কি পাবো, বহিস্থ কোণ যেটা ছিল ডেল্টা, ডেল্টা সমান আসবে একটা আসবে TQR, অ্যাঙ্গেল অফ TQR প্লাস অ্যাঙ্গেল অফ TRQ, দুটো অন্তস্থ কোণের যোগফল TRQ। এইভাবে এইবার একটা বিষয় দেখো, এখানে আমি এই কোণটা মানে কোন কোণটা, এইটা, এইটা, এই যে কোণটা অর্থাৎ এই অংশটা, ওইটা কি হবে বলো তো। আমরা আগের দিন দেখছিলাম যে এই পুরো কোণটা সমান তো এই পুরোটা, হ্যাঁ, তাহলে এই ছোটটা কি হবে, এই বড়টা থেকে ছোটটা বাদ দিলে পেয়ে যাবো আমি। তাহলে ওইটার মান কত আসবে, I1 মাইনাস R1। তুমি সিম্পলি এই জায়গায় লিখতে পারো I1 মাইনাস R1 পাবো। তার পাশেরটা দেখো একই রকম একদম সেম। এখানে কি হবে, এই বাইরের পুরোটা সমান এই ভেতরের পুরোটা, তার মানে এই ছোটটা তাহলে কি আসবে, ছোটটা আসবে ওইটা বিযুক্ত এইটা, তাহলে ওখানে আসবে I2 মাইনাস R2। একদম সিম্পল ভাবে। এখানে এবার তুমি I গুলোকে একসঙ্গে রাখো, R গুলোকে একসঙ্গে রাখো। I গুলো একসঙ্গে রাখলে আসবে একটা আসবে I1 প্লাস I2, আর মাইনাস নিয়ে নিলে এখানে আসবে R1 প্লাস R2। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখো, এটা 1 নম্বর সমীকরণ।
আচ্ছা, এইবার আমি আরেকটা ত্রিভুজ আলোচনা করবো, যেটা হচ্ছে ত্রিভুজ AQR, অর্থাৎ এই যে বড় যে ত্রিভুজটা ছিল AQR, দেখতে পাচ্ছ এই যে ত্রিভুজটা, এই বড় ত্রিভুজের নিয়ে আলোচনা করবো ওখানে। আচ্ছা দেখো, এই যে লাইনটা ছিল, এই লাইনের সঙ্গে এটা তো লম্ব ছিল, হ্যাঁ? তার মানে এই এই পুরো অ্যাঙ্গেলটা কত বলো তো? আচ্ছা একটু আঁকি দাঁড়ানো, বুঝে যাবে না। এইভাবে যে ত্রিভুজটা ছিল, এইটা ছিল তার লম্বটা, লম্ব ছিল, মানে এই পুরো অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। তাহলে আমাকে যদি ছোট অ্যাঙ্গেলটা বের করতে হয় কি করতে হবে? ওই বড়টা থেকে এইটা বাদ দিতে হবে, আর ওইটা মানে কি R1। হ্যাঁ, তাহলে ওখানে লিখবো আমি, দেখো যে ত্রিভুজ এত থেকে পাই, ওই AQR থেকে পাই কোণ অফ AQR, এটা A ছিল, এটা Q ছিল, এটা R ছিল, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা AQR মানে এই অ্যাঙ্গেলটা, ওটা কি লিখবো তাহলে? 90 ডিগ্রি মাইনাস এটার মান ছিল R1, তাহলে 90 ডিগ্রি মাইনাস R1 পাবো। আবার আচ্ছা একরকম ভাবে তো এই কোণটাও তো পাবো, আবার কোণ অফ ARQ, এই ARQ এই কোণটা কি হবে? একরকম ভাবে সে লম্ব ছিল ওদিকে, হ্যাঁ এটা ছিল R2, তাহলে কি হবে 90 মাইনাস R2, ওখানটা আসবে 90 ডিগ্রি মাইনাস R2। বাস এই দুটো লিখে রাখো, এটা কাজ দাও। আবার আমরা উপরের অ্যাঙ্গেলটা তো আগে থেকেই জানতাম, ওটার মান কত হয়? আবার অ্যাঙ্গেল অফ QAR, এটা ওটা ছিল A অ্যাঙ্গেল। তাহলে এবার তুমি বলো আমাকে, একটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল কত হয়? 180 ডিগ্রি। তাহলে ওই তিনটা কোণকে আমি যোগ করব, সমান লিখব 180 ডিগ্রি। তাহলে লিখো, আচ্ছা লিখে রাখো যে যেহেতু ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, তিনটি কোণের সমষ্টি সমান হয় 180 ডিগ্রি। তাহলে তিনটা কোণ কি কি লিখো বলো তো? একটা A কোণ আছে প্লাস একটা আছে AQR, আর একটা আছে ARQ, ওগুলো যোগ করলে হবে 180 ডিগ্রি, এইভাবে। এবার তোমার সিম্পলি কাজ হবে, এখানে এইটার মান বসাও, এইটার মান এইটা, এই 90 মাইনাস R1, এটা আছে 90 মাইনাস R2, মান বসাও। এটা A যেমন ছিল ছিল প্লাস এটার মান আছে 90 ডিগ্রি মাইনাস R1, এটার মান আছে 90 ডিগ্রি মাইনাস R2, ওটা আছে 180 ডিগ্রি। এবার তুমি দেখো এখানে 90 90 যোগ হয় 180, আর 180 কেটে যাবে দিকে, তাহলে কি এলো? এখানে আমি পাবো A সমান এই R1 R2 কে ওই দিকে পাঠাতে, সমানের ওই দিকে, তাই কি আসবে R1 প্লাস একটা সম্পর্ক এলো, দেখো প্রিজমের যে কোণ, অ্যাঙ্গেল অফ প্রিজম যেটা বলা হয় প্রতিসারক কোণ A, সেটা কিন্তু দুটো যে প্রতিসরণ কোণ ছিল, ভিতরে যে দুটো কোণ ছিল, সেই দুটো কোণকে যোগ করলে আমি প্রিজমের কোণটা পেয়ে যাব, অ্যাঙ্গেল অফ প্রিজম। তাহলে এর সঙ্গে R1 R2 সম্পর্ক হলো, কিন্তু I আসেনি, এইটাকে জানতে হবে উপরে এক নম্বর। হ্যাঁ, এবার সেখান থেকে আমি সেই ডেল্টার মানও পেয়ে যাব। লিখো, এটা তুমি 2 নম্বর সমীকরণ রাখতে পারো। লিখো 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে পাই, 2 নম্বর সমীকরণ থেকে পাই কি পাবো? সেখানে কি ছিল বলো? ডেল্টা সমান কি ছিল? I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2, এটা ছিল। এবার তুমি R1 প্লাস R2 জায়গায় A লিখতে পারো, লিখে দাও। তাহলে কি হবে এখান থেকে? I1 প্লাস I2 মাইনাস A, এটাই হচ্ছে আমার প্রিজমের চ্যুতিকোণের রাশিমালা ইন টার্মস অফ আপতন কোণ এবং অ্যাঙ্গেল অফ প্রিজম। এটাই হলো প্রিজমের চ্যুতিকোণের রাশিমালা, চ্যুতিকোণের রাশিমালা। তাহলে এখানে ব্যাপার দেখো, আমি কিন্তু এই সম্পর্ক থেকে অনেক কিছু কাজ করতে পারি। যেমন তুমি একটা প্রিজমের ক্ষেত্রে A কে কখনো চেঞ্জ করতে পারবে না, ঠিক তো? একটা প্রিজমের ক্ষেত্রে A ফিক্সড, তো তুমি চেঞ্জ করতে পারো এখানে I1 I2 কে আর ডেল্টা কে।
মোদ্দা কথা হচ্ছে তুমি চ্যুতি কোণের সঙ্গে আপতন কোণের একটা সম্পর্ক পেতে পারো এবং সেখানে তুমি ভেরিয়েশন করতে পারো। কখনো তুমি আপতন কোণ বাড়াবে, আপতন কোণ বাড়লে ডেল্টাও বাড়বে। আবার যদি তুমি আপতন কোণ কমাও দেখো ডেল্টাও কমবে। তার মানে ওর একটা আমি গ্রাফ পেতে পারি। এটা গ্রাফ আমি টানতে পারি, গ্রাফটা করি, গ্রাফটা এখানটা দেখিয়ে দিই। এখানে আমি গ্রাফ করব আপতন কোণের সঙ্গে চ্যুতি কোণের প্রিজমের ক্ষেত্রে। এই দিকটাতে রাখবো আপতন কোণ আই আর এই দিকটা চ্যুতি কোণ ডেল্টা। এর গ্রাফ করলে আর কি মোটামুটি এইভাবে একটা শেপ তুমি পাবে। এটা ইউ শেপের। আমি ধরলাম যে এখানে দেখো i1 আর i2 এর মান তুমি কিভাবে পাবে গ্রাফ থেকে। আমি ধরলাম সাপোজ এখন আমার ডেল্টার মান এই জায়গাতে আছে, এটা ডেল্টা। তাহলে ওই ডেল্টার মানটা দেখো দুই জায়গায় দেখো গ্রাফকে ছেদ করছে, একটা এখানে একটা এখানে। যেটা প্রথমে ছেদ করেছে ওই করেসপন্ডিং আমি এখানে পাবো i1 প্রথম পৃষ্ঠে আপতন কোণ, আর সেই দিকের অংশ থেকে পাবো আমি i2, এটা হবে i2। আবার দেখো এই যে গ্রাফ থেকে গ্রাফের একবারে যে নিচের যে অংশটা ওই করেসপন্ডিং যদি তুমি এদিকে রাখো এইভাবে, তাহলে ওই অংশটাকে বলা হয় ন্যূনতম চ্যুতি কোণ, সবথেকে মিনিমাম, ওর থেকে ছোট আর হয় না, ঠিক আছে? ওটাকে বলা হয় ন্যূনতম চ্যুতি কোণ, লেখা হয় ডেল্টা এম দ্বারা। ডেল্টার নিচে স্মল এম মিনিমাম। আর ওই সময় যে আপতন কোণটা থাকে ওটাকে লেখা হয় i0 দ্বারা। i0 তখন তুমি এখানে বলতে পারো এই পার্টিকুলার পয়েন্টের ক্ষেত্রে i1 সমান i2 হবে, ওই শুধুমাত্র ন্যূনতম চ্যুতি কোণের ক্ষেত্রেই। তখন এখানে লেখা হচ্ছে ডেল্টা এমটা হচ্ছে ন্যূনতম চ্যুতি কোণ। তো আজকে এখানে আমরা শেষ করছি আমাদের আলোক প্রতিসরণের লেসন নাম্বার 3। আমরা নেক্সট দিন যেগুলো ডিসকাস করবো আর কি, আজকে যেটা দেখলাম ন্যূনতম চ্যুতি কোণ, ওর পাতলা প্রিজমের ক্ষেত্রে শর্ত এবং ন্যূনতম চ্যুতি কোণের সঙ্গে মাধ্যমের প্রতিসারণের কি কি সম্পর্ক আছে, হ্যাঁ, এবং সবশেষে আমরা সমকোণী প্রিজমের কিছু ব্যবহার শিখবো, হ্যাঁ, যেটা খুব দরকার। তো এখানে আমরা আজকে লেকচার 3 শেষ করছি। তো আর বাকি তোমরা বাড়িতে পড়াশোনা করতে থাকো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।